তো মাথায় অনেক রক্ত জমাট বেঁধে আছে। নুরুল হক নূরের ওয়াইফ মারিয়া আক্তার, নূরের দুইজন সহকর্মী রাশেদ খান এবং হাসান আল মামুন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেন। নূরের ওয়াইফ এবং তার সহকর্মীরা বলেন যে নূরের বিদেশি চিকিৎসা প্রয়োজন এবং তাৎক্ষণিক প্রফেসর ইউনূস এটা শুনে উনি নির্দেশ দিয়েছেন হেলথ মিনিস্ট্রিকে যে তাকে বিদেশে পাঠানোর জন্য, তাকে বিদেশে সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়া হয়। তো ডক্টর ইউনূস তাৎক্ষণিকভাবে একদম নগদে স্বাস্থ্য মন্ত্রণালয়কে রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ পাঠাতে নির্দেশ দিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নুরুল হক নূরের পরিবার সহ আমাদেরকে ডেকে যেটি বলেছিলেন, নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন, এই মুহূর্তে ভিডিওটি যারা প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে ভিপি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রধান উপদেষ্টা তিনি জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে ভিপি নুরুল হক নূরকে আগামী সপ্তাহের মধ্যে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন পুলিশ সেনাবাহিনীর যৌথ বাহিনীর লাঠিচার্জের মুখে পড়ে গুরুতর আহত হয় ভিপি নুরুল হক নূর। এখনও পর্যন্ত তার অবস্থা স্বাভাবিক নয়, তিনি সুস্থ নন, রীতিমতো গুরুতর অবস্থায় আহত হয়ে এখনও আশঙ্কা মুক্ত নন তিনি। তার মাথায় রক্ত জমাট বেঁধে গেছে, তার নাকের হাড় ভেঙে গেছে, নাক দিয়ে অনর্গল রক্ত বের হচ্ছে, কথা বলতে পারছে না তিনি। আরও অনেক জটিলতা, তার হাত ভেঙে গেছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তার বুকের একটা খাঁচার হাড় ভেঙে গেছে। তো ভিপি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসা দেওয়া নিয়ে এবং দেশের বাইরে পাঠানো নিয়ে প্রধান উপদেষ্টার তরফ থেকে কি বলা হয়েছে সেটি আমরা দেখব গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের মুখ থেকে। তিনি কি বলছেন, ভিপি নূরের বর্তমান স্বাভাবিক অবস্থা আছে কি না আমরা সেটাও দেখার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন। হাসপাতালের বিছানায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বসে থাকার এই দৃশ্য আপাত দৃষ্টিতে স্বস্তির হলেও তার নাক দিয়ে জমাট বাঁধাই রক্ত বের হওয়ার খবর পরিবারের কাছে অস্বস্তির, দুশ্চিন্তার। নাক কিছুটা বাঁকা হয়েছে, পারছেন না মুখ নাড়াতেও। তো মাথায় অনেক রক্ত জমাট বেঁধে আছে। গণমাধ্যমে যে খবর এসেছে নুরুল হক নূর পুরোপুরি সুস্থ, সেই খবর যে সঠিক নয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আজকে নুরুল হক নূরকে সকালে দেখতে গিয়েছি এবং সেখানে ডিরেক্টর সাহেব ছিলেন, ঢাকা মেডিকেলের অন্যান্য ডাক্তাররা ছিলেন। আমি সবার সাথে কথা বলেছি এবং নুরুল হক নূরের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমি যখন নুরুল হক নূরের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, আমি কথা বলছি এবং তিনি শুনতেছেন, সেই অবস্থায় তার নাক থেকে জমাট বাঁধা রক্ত বের হলো। অর্থাৎ গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে নুরুল হক নূর পরিপূর্ণ সুস্থ, সেই খবর আসলে সঠিক নয়। নুরুল হক নূরের নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে। আজকে আমি নুরুল হক নূরের সাথে যখন কথা বলতে যাই, সেই অবস্থা আমি নিজে দেখেছি এবং সেটি ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে। নুরুল হক নূরের চোখের নিচে এখনো পর্যন্ত আঘাতের চিহ্ন, তার দুই মাড়িতে প্রচন্ড পরিমাণে ব্যথা, তিনি কথা বলতে পারছেন না এবং একই সাথে তার মগজের উপরে যে হাড়, অত্যন্ত নরম হাড়, সেই নরম হাড়েও আঘাত লেগেছিল, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নুরুল হক নূর এখনো পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি। তিনি আগে যেরকম ছিলেন এখনো পর্যন্ত সেরকমই রয়েছেন। গতকাল রাতে তার পেটে প্রবলেম হয়েছে, মানে তিনি শারীরিক অবস্থা আরো বেশি অবনতি হয়েছে। অর্থাৎ যে খবর আপনাদের কাছে দেওয়া হয়েছে সেই খবর আসলে সঠিক নয়। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নুরুল হক নূরের পরিবার সহ আমাদেরকে ডেকে যেটি বলেছিলেন, নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন। আমরা গতকাল সরকারের সাথে কথা বলেছি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা আপা আমাকে জানিয়েছেন ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়ে কাজ শুরু করেছে, শীঘ্রই নুরুল হক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। আজকে আমি নিজে নুরুল হক নূরের যে অবস্থা দেখেছি, এতে করে মনে হচ্ছে
পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য পরিকল্পিতভাবে নুরুল হক নূরকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যে এই ধরনের হামলা চালিয়েছে। আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে। আমরা গতকালও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি, যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এবং তাদেরকে কেন্দ্র করে তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসিত করা নিয়ে একটি পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার বিরুদ্ধে যেহেতু নুরুল হক নূর সহ আমরা কথা বলেছি, মুখোশ উন্মোচন করেছি, তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মূলত নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে আমরা ধন্যবাদ জানাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ধন্যবাদ এবং একই সাথে যে সকল উপদেষ্টারা নুরুল হক নূরকে দেখার জন্য হাসপাতালে এসেছেন, খোঁজ খবর নিয়েছেন, আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ যারা এসেছেন তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এছাড়া জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমির এবং মহাসচিব, চেয়ারম্যান, সাধারণ সম্পাদক অনেকে দেখতে এসেছেন। সবার নাম আমি নিতে পারছি না, সময় সংক্ষিপ্ত। আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, এই হামলাকে কেন্দ্র করে আজকে পুরো জাতি একতাবদ্ধ হয়েছে। এখন এদেশের মানুষের যে চাওয়া সেটি হলো আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি সহ 14 দল ফ্যাসিবাদের যারা দোসর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। নুরুল হক নূর এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায়, 6 দিন অতিবাহিত হচ্ছে, এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যারা এই হামলার সাথে জড়িত ফুটেজ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের কাউকে চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়নি। এটি এই সরকারের জন্য অত্যন্ত লজ্জা। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই ধরনের হামলা ঘটার সুযোগ নাই। আর এই কারণে গণ অধিকার পরিষদ মনে করে নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে। যিনি ফ্যাসিবাদ বিরোধী শক্তির উপরে হামলা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না, এরকম নির্লজ্জ বেহায়া ছোট লোক স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকতে পারে না। এটা আমাদের স্পষ্ট বক্তব্য। আমি আবারও সর্বশেষ বলছি, নুরুল হক নূর তিনি এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হননি। তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যে সমস্যা এবং যে সংকট নিয়ে এখনো পর্যন্ত সেই সমস্যা, সেই সংকট রয়েছে, তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে, তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে। তিনি হাঁটতে গেলে, মানে যখন তিনি ওয়াশরুমে যাবেন, একা যেতে পারছেন না, তার মাথা ঘুরছে, তিনি পড়ে যাচ্ছেন, অর্থাৎ তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না, তার ব্রেনে আঘাত করা হয়েছে। দেখে দেখে সেনসিটিভ স্থানে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য নাকে আঘাত করেছে। নুরুল হক নূরের নাকটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে। আমি জাস্ট তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা, তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি দেখেন পুরো বাঁকা হয়ে গেছে। তিনি হা করতে পারছেন না। ডাক্তাররা তার দাঁতের অবস্থা দেখার জন্য আমার সামনেই বললেন আপনি একটু হা করেন। নুরুল হক নূর হা করতে পারলেন না। তাহলে কেন বলা হলো নুরুল হক নূর সুস্থ? এই কথা কেন বলা হলো আমি জানি না। আমার কাছে মনে হয় নুরুল হক নূরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে। আমরা বলতে চাই এই সব পরিকল্পনা করে কোনো কাজ হবে না। নুরুল হক নূরকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে, এই হামলার বিচার হতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই ঘটনায় সম্পৃক্ত অবশ্যই তাদেরকে বিচারের আওতা আনতে হবে। আমি সর্বশেষ বলবো, আগামীকাল বিকাল 3টায় শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। আপনারা জানেন আমাদের কার্যালয়ে আমরা 22টি রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ সহ 23টি রাজনৈতিক দল আমাদের কার্যালয়ে বৈঠক করেছিলাম। সেখানে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সহ যারা ফ্যাসিস্ট তাদের বিচার এবং একই সাথে নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, এই হামলায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার এবং নুরুল হক নূরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য 23টি রাজনৈতিক দল একমত হয়ে আমরা বৈঠক করেছি এবং সেই বৈঠকের অংশ হিসেবেই আগামী 5 সেপ্টেম্বর শুক্রবার বিকাল 3টায় শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। আমরা মনে করি আজকে যদি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, এই ঘটনার বিচার না হয়, আগামীকাল আপনার পালা। সুতরাং এই ঘটনার বিচার হতেই হবে। সরকার শুধুমাত্র দায়সারা বক্তব্য দিয়ে
শুধুমাত্র দুঃখ প্রকাশ করে পার পাবে না। অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে, এই ঘটনার বিচার করতে হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমার কথা শেষ। আমরা যতটুকু মনে করছি, আমাদেরকে যেটি বলা হয়েছে যে নুরুল হক নূরকে বিদেশে নেওয়ার জন্য তাকে একটু সুস্থ হতে হবে। এই অবস্থায় বিমানে তাকে নিলে তিনি আরো বেশি অসুস্থ হতে পারেন। সেক্ষেত্রে আমরা আশা করি যে সপ্তাহখানেকের মধ্যেই নুরুল হক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। আমাদের পক্ষ থেকে আমরা যেটি জানিয়েছি যে নুরুল হক নূরের যেহেতু ব্রেনে আঘাত করা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে, সেক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাতে পাঠানো হয় সেটি আমরা সরকারকে জানিয়েছি। আমাদের দলের আইনজীবীরা তারা ইতোমধ্যে মামলার অভিযোগপত্র তারা রেডি করেছেন। এই ঘটনায় আদালতে আমরা মামলা দায়ের করতে চাই। যেহেতু থানায় এই ঘটনাকে কেন্দ্র করে মামলা নিবে কিনা সেটি নিয়ে আমাদের অনাস্থা রয়েছে। যেহেতু দুই বাহিনীর সদস্যরা এই ঘটনায় জড়িত, সেক্ষেত্রে আমরা এই ঘটনাকে কেন্দ্র করে আমরা আদালতের শরণাপন্ন হতে চাই। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে 1 সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। আমরা এই কমিটির উপরেও আস্থা রাখতে চাই। জনাব আসিফ নজরুল আমাদেরকে যেটি জানিয়েছেন যে 15 কার্যদিবসের মধ্যেই তদন্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে, যারা ঘটনায় সম্পৃক্ত তাদের চেহারা স্পষ্ট। সুতরাং সেনা প্রধানের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা পুলিশের আইজিবির উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি এই ঘটনার দায় এড়াতে চান তাহলে অবশ্যই পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সর্বশেষ বলবো, আমরা বারবার বলছি আমরা দেশে শান্তি চাই। আমরা চাই এই দেশকে মাননীয় প্রধান উপদেষ্টা এগিয়ে নিয়ে যাক, কিন্তু এই ঘটনার অবশ্যই প্রতিকার হতে হবে। আমরা বারবার বলছি এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কোনোভাবেই পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না। সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে অনেকে আমাদেরকে ভালোবাসে, অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে, তারা বলেছে আমরা মর্মাহত, আমরা স্তব্ধ হয়ে গিয়েছি যে নুরুল হক নূর সবসময় গণতান্ত্রিক আন্দোলনে মার খেয়েছে, সবসময় জনগণের পক্ষে ছিল, সেই নুরুল হক নূরের উপরে কেন সেনাবাহিনীর কতিপয় সদস্য, পুলিশের কতিপয় সদস্য এইভাবে আক্রমণ করলো? এই প্রশ্ন কিন্তু সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর অনেক সদস্যের, তারা আমাদেরকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু সহমর্মিতা প্রকাশ করেছে। সুতরাং দুটো বাহিনীকে আমরা পুরোপুরি দায়ী করছি না, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আমরা শুধুমাত্র তাদের বিচার দাবি করছি। আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের সর্বশেষ শারীরিক অবস্থা কি? আমরা দেখেছি তিনি এই মুহূর্তে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত হয়েছেন, ভালোই আছেন মোটামুটি। এই মুহূর্তে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু বউ বইলা কথা, স্বামী জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তো আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছিল ভিপি নুরুল হক নূরের স্ত্রীর। তো এই সাক্ষাৎ শেষে অনেকটা হাসি মুখে তিনি বের হয়েছেন, কারণ ওই যে কয় না কি জামাইরা 7 ভাই, জামাই না থাকলে কেউ নাই, বিষয়টা এরকমই। নিজের জামাইয়ের প্রতি কি পরিমাণ কনসার্ন আছে, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে গিয়েও তিনি সেই কনসার্নটা প্রকাশ করেছেন। আর তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের এক নির্দেশে ভিপি নুরের বউ খুশি হয়ে বের হয়ে গেছে। এখন কি সেই দাবি দাওয়া ছিল বা চাওয়া ছিল ডক্টর ইউনূসের কাছে? আজকে আমরা যখন দেখছি আপনার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং নূরের স্ত্রী মারিয়া আক্তার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে নুরুল হক নূরের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মারিয়া আক্তার। তিনি বলছেন যে নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, চোয়ালে এবং মেরুদণ্ডে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করছেন। এই আবদার রেখেছিলেন ডক্টর ইউনূসের কাছে। তো ডক্টর ইউনূস তাৎক্ষণিকভাবে একদম নগদে স্বাস্থ্য মন্ত্রণালয়কে রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ পাঠাতে নির্দেশ দিয়েছেন এবং তিনি নূরের স্ত্রীকে সান্ত্বনা দিয়েছেন যে এই ঘটনায় আমরা সবাই স্তম্ভিত, তার সুচিকিৎসায় আমি সব ধরনের ব্যবস্থা নিয়েছি। একই সঙ্গে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি সুচিকিৎসা নাই? এই সিস্টেমটার পরিবর্তন আর হইল না। 1 বছরের উপরে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্ব দিলেন, একজন সফল ব্যবসায়ী বা কি বলা হয় যে একজন সব দিক থেকে পারফেক্ট একজন মানুষ, কিন্তু আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়টা এইটাকে তিনি সুস্থ করতে পারলেন না। এটা দুর্ভাগ্যজনক। কারণ কি, এই দেশে এখনো
আপনি দেখেন বিএনপির নেতারা চিকিৎসার জন্য তারা বিদেশ যাচ্ছেন। ভিপি নূরের যে সামান্য অসুস্থতা, তিনি যেই মাইটটা খাইছেন বা তার যে শারীরিক ক্ষতি হয়েছে, এটার জন্য বাংলাদেশে চিকিৎসা করার জন্য আসলে কি কোনো হাসপাতাল নাই, নাকি এই দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আমাদের নেতাদেরই ভরসা নাই বা নেতাদের স্ত্রীদেরও নাই? আসলেই কিন্তু নাই। যাদের কাছে টাকা পয়সা নাই তারা সরকারি হাসপাতালে লাইন ধরে গিয়া রাস্তার ফকির এবং ভিক্ষুক গরিব বাঙালির মতন আমরা দাঁড়াই থাকি। আর যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু আমরা দেশের বাহিরেই আসলেই কিন্তু চিকিৎসাতে চলে যাই। সরকার আসলো গেল, কত কিছু হইলো, কিন্তু এই চিকিৎসা সিস্টেমের আসলে কোনো পরিবর্তন হইল না। এমনকি আমরা এই সরকারের সময়ও দৃশ্যত কোনো পরিবর্তন স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে চোখে পড়ার মতন কিছু ঘটল না। এই স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে কথা বলতে বলতে নিজেই অসুস্থ। আর আমরা আশা করছি যে আগামীতে যারা সরকারে আসবেন তারা অন্তত স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য খাতটাতে একটু নজর দেবেন, দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটু কনসাল্ট করবেন। আর ততদিন পর্যন্ত এই দেশের সিস্টেম পরিবর্তন হবে না স্বাস্থ্য খাতে, যতদিন পর্যন্ত এই দেশের এমপি মন্ত্রী বিভিন্ন নেতারা বাংলাদেশে চিকিৎসা না করবেন। তো বাংলাদেশে চিকিৎসা করার জন্য কি দরকার? ভালো মানের হাসপাতাল দরকার, সরকারি বেসরকারি উদ্যোগ দরকার। আমরা আশা করছি ভিপি নূর বিদেশ গিয়ে চিকিৎসা করবেন। যদিও ডাক্তার বলছে ওরকম কিছু না, তারপরে বউ বলা কথা, হ্যাঁ, জামাইয়ের সম্পর্কে একটু কনসার্ন থাকবেই, একটু নিশ্চিন্ত হওয়া আর কি, যে এই দেশের রিপোর্ট গুলার উপরে হয়তো বা বিশ্বাস বা আশ্বাস নেই। তো যাই হোক, আশা করি নূর সুস্থ হয়ে ফিরবেন, ভালো থাকুন। মিটিং শেষে নুরুল হক নূরের ওয়াইফ মারিয়া আক্তার, নূরের দুইজন সহকর্মী রাশেদ খান এবং হাসান আল মামুন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেন। মিটিংয়ে নূরের ওয়াইফ তার স্বামীর স্বাস্থ্যের একটা আপডেট দেন এবং নূরের ওয়াইফ এবং তার সহকর্মীরা বলেন যে নূরের বিদেশি চিকিৎসা প্রয়োজন এবং তাৎক্ষণিক প্রফেসর ইউনূস এটা শুনে উনি নির্দেশ দিয়েছেন হেলথ মিনিস্ট্রিকে যে তাকে বিদেশে পাঠানোর জন্য, তাকে বিদেশে যেন সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়া হয়, সেটার ব্যবস্থা নেওয়ার কথা উনি বলেছেন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু এখন অসুস্থ। নুরু ইতিপূর্বে বেশ কয়েকবার আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন রকম জায়গাতে। ডেসপারেটলি তিনি অনেক কিছু করার চেষ্টা করেছেন। তো মনে হচ্ছে যে অন্তত পক্ষে 20, 25, 30 বার তিনি আহত হয়েছেন, কখনো কখনো গুরুতর আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু অলৌকিকভাবে তিনি সুস্থ হয়েছেন এবং স্বাভাবিকভাবে কাজকর্ম করেছেন। কিন্তু সাম্প্রতিক সময় তিনি যেভাবে আহত হয়েছেন, এরকম ভাবে আসলে কখনোই তিনি আহত হননি। অবস্থা দৃষ্টি মনে হয়েছে যে তাকে টার্গেট করে যে কাণ্ড ঘটানো হয়েছে, সেই কাণ্ডের ফলে খুব কৌশলে তার যে হাড়ের মারাত্মক ক্ষতি হয়েছে। তার মস্তিষ্কের হাড় এবং মস্তিষ্কের ভিতরে যে রক্ত সঞ্চালন, এটা বাধাগ্রস্ত হয়েছে এবং নাক এবং মুখ এটাও আঘাতপ্রাপ্ত হয়েছে। সাধারণত এই ধরনের মারাত্মকভাবে যারা টার্গেট আঘাতের শিকার হন তারা কখনোই সুস্থ হয়ে ওঠেন না। এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো যে অতীতে যে কয়বারই সে অসুস্থ হয়েছে 24 ঘন্টার মধ্যে সে উঠে দাঁড়িয়েছে। কিন্তু এই প্রথম একাধিক নেতা, যেমন মির্জা ফখরুল সাহেব বেশ কয়েকবার গিয়েছেন, তো প্রথম দিকে তিনি যতটা সুস্থ ছিলেন, মানে নুরুল হক নুরু, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, তিনি শুধু ঘুমাচ্ছেন এবং তার অসুস্থতা বেড়ে যাচ্ছে। এবং পরিস্থিতি কতটা মারাত্মক সেটা বোঝা যাবে যে নুরুর স্ত্রী যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন, তখন প্রধান উপদেষ্টা স্বপ্রণোদিত হয়ে নুরুকে উন্নততর চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে এরকম একটা আশ্বাস দিয়েছেন। এটা আমি মনে করি নুরুর জন্য আরো ক্ষতিকর হবে। এর কারণ হলো যে টার্গেট করে তাকে আঘাত করা হয়েছে। বাংলাদেশে বসে তার যে কোনো চিকিৎসার ক্ষেত্রে এই টার্গেট গ্রুপটি আর দ্বিতীয়বার তাকে আঘাত করতে পারবেন না যদি বিদেশি কোনো ষড়যন্ত্র থাকে। অন্যথায় তিনি যদি বিদেশে চিকিৎসা করতে যান, সেক্ষেত্রে আরো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আপনারা যারা হুমায়ুন আজাদের করুণ পরিণতি জানেন, যে তাকে বেদমভাবে প্রহার করা হয়েছিল, আহত করা হয়েছিল এবং কোপানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা। তিনি সুস্থ হয়ে উঠেছিলেন এবং জার্মানিতে তিনি গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য তার পিছনে তাড়া করছে এবং বাংলাদেশে যেটা সম্ভব হয়নি, জার্মানিতে তাকে নির্মম এবং নিষ্ঠুরভাবে কিন্তু মেরে ফেলা হয়েছিল। এর কারণ হলো যে চক্রটি, আন্তর্জাতিক যে চক্রটি তার পিছনে লেগেছিল, তখন ওরা গ্রুমিং হচ্ছিল। বাংলাদেশে তাদের যতটা শক্তি, তার ইউরোপে তাদের শক্তি ছিল অনেক বেশি। এবং এটা এখন যেটা মারাত্মক, আপনি চিন্তা করুন যে কয়েকটা এজেন্ট রয়েছে, আন্তর্জাতিক এজেন্ট, যেমন মোসাদ, CIA, MI6 মানে ব্রিটেনের যেটা গোয়েন্দা সংস্থা, এরা অন্য কোনো দেশে অপারেশন পরিচালনা করার ক্ষেত্রে এতটা শক্তিশালী যেটা বলার মতো নয়। এখন নুরুর উপর যে আঘাত, সে আঘাত যদি মনে করি যারা জাতীয় পার্টি করেছে, এই আঘাত পুলিশ করেছে, সেনাবাহিনী করেছে, এটা আমরা আমাদের নিজেদের উপর জুলুম করি। এখানে নুরু অনেক দিন ধরেই যাকে বলা হয় রাজনীতির নাটাই হিসেবে
তিনি অনেক কিছু জানেন। আমরা তাকে দেখেছি মোসাদের সাথে বৈঠক করতে, আমরা তাকে দেখেছি আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে তার দহরম মহরম এবং খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা তাকে দেখেছি পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে, আইএসআই সঙ্গে তার সম্পর্ক। বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই সেই প্রথম থেকে, নুরু যখন ছাত্র নেতা তখন থেকেই তাদের সঙ্গে নুরুর ভালো সম্পর্ক। বাংলাদেশে যারা বিভিন্ন রাজনৈতিক দলকে ফান্ড করেন, টাকা দেন, ধনী ব্যক্তি, ধান্দাবাজ, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, মোরাললেস তারা প্রায় সবাই নুরুর সঙ্গে দীর্ঘদিন ধরে তারা যোগাযোগ রক্ষা করছে। নুরু যে অফিসটিতে আগে অফিস করতেন সেটা একজন কর্নেল, সাবেক কর্নেলের বিল্ডিং, সেটা নিয়ে মারামারি হয়েছে। নুরু সেখানে বেদম মার খেয়েছে এবং সেই কর্নেল, সাবেক কর্নেল নুরুর রাজনৈতিক দলে ছিল এবং তিনি পিস্তল নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন। নুরু সেখানে সেই কর্নেলের লোকজনের হাতে, যেটা এখন গণ অধিকার পরিষদের আম তারেকের গ্রুপ, সেই তারেকের প্রধান ব্যক্তি সেই কর্নেল। তো সেখানে ওই অফিস দখল করা থেকে শুরু করে এই ধরনের কর্মকাণ্ডের কারণে নুরু বিভিন্ন জায়গায় অনেক শত্রু তৈরি করেছেন। একইভাবে আরেকটি অফিস, সেখানেও কিছু গন্ডগোল হয়েছে। জাতীয় পার্টির এই অফিসটি তিনি দখল করতে গেছেন নাকি জাতীয় পার্টির কোনো ইন্টারনাল গ্রুপ যারা আছে তাদের দ্বারা তিনি ব্যবহৃত হয়েছেন, নাকি কেবলই মাত্র জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তার যে এই রাজনৈতিক এই সময়টিকে তিনি জাতীয় পার্টির বিরুদ্ধে কাজে লাগিয়ে রাজনীতির যে নম্বর, হিরো হওয়ার যে অভিলাষ, এটা পূর্ণ করতে গিয়েছিলেন, এটা আমরা বলতে পারবো না। এখানে যেটি দেখা গিয়েছে যে তার সঙ্গে এইখানে অপারেশনে যাওয়ার আগে, অর্থাৎ তিনি যে জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছেন, সেখানে কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে, কথা বিনিময় হয়েছে। এটা এখন বের হয়ে আসছে। এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম কথা হচ্ছে, যেটি সাধারণত আমাদের দেশের কোনো রাজনৈতিক নেতার সঙ্গে এভাবে সেনা কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা হয় না। 2 নম্বর হলো যে নুরু যখন জাতীয় পার্টির অফিসের কাছাকাছি গেলেন, তিনি বুঝতে পারলেন যে তিনি যাদেরকে নিয়ে মিছিল করতে করতে এসেছেন সেই মিছিলের সব লোক তার নয়। কিছু লোক তাকে প্রভোগ করছে, তার দলকে প্রভোগ করছে, ওখান থেকে পুলিশ এবং সেনাবাহিনীর প্রতি ইট পাটকেল নিক্ষেপ করছে। তিনি তাদেরকে ফিরিয়ে এনে তিনি পশ্চাৎপসরণের সর্বোচ্চ চেষ্টা করেছেন, ভিডিওতে আমরা যেটা দেখলাম। কিন্তু সময় তখন ওভার হয়ে গেছে, যেহেতু তিনি টার্গেটের মধ্যে ছিলেন। ওই যে তার দলের মধ্যে যারা ঢুকে গিয়েছিল তারা এই গন্ডগোলটা ঘটিয়ে তাকে বিপদের মধ্যে ফেলে তারপরে দূরে দাঁড়িয়ে তারা তামসা দেখেছেন। এরপর তিনি এই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। ফলে এই যে নুরুর যে অসুস্থ হয়ে যাওয়াটা, মার খাওয়া এবং তাকে একটা টার্গেটের মধ্যে ফেলে দেওয়া এবং তিনি সেই টার্গেটের মধ্যে পড়া, এটা আমাদের রাজনীতির এই মুহূর্তের যে টার্নিং পয়েন্ট, সেই টার্নিং পয়েন্টে আমি মনে করি এটা বিরাট অশনি সংকেত। যদি তাকে টার্গেট করে এই কাজটি করা হয়, সঙ্গত কারণে নুরুর মতো যারা তরুণ প্রজন্মের রাজনীতিবিদ এই মুহূর্তে খুব অ্যাডামেন্ট অবস্থায় আছেন, তাদেরকে ভয় দেখানো হচ্ছে এবং তাদেরকে একটা রেড কার্ড বা লাল কার্ড দেখানো হয়েছে। এটা হলো এক, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত, নুরুর সঙ্গে যাদের লেনদেন হয়েছে, নুরুকে যারা বিভিন্ন সময় সাহায্য করেছে, ব্যবহার করার চেষ্টা করেছে, তাদের কেউ এই ঘটনা ঘটাতে পারেন, কোনো সন্দেহ নেই। যাদের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে বা যাদের সঙ্গে বন্ধুত্ব এখন নাই কিন্তু নতুন বন্ধুত্ব হয়েছে, এদের মধ্যে যে কেউ নুরুকে স্টপ করার জন্য এই ঘটনা ঘটাতে পারে। কেন? হি হ্যাজ এ ভয়েস। সে কথা বলতে পারে, ডেসপারেটলি কথা বলতে পারে। ফলে আগে যাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল তখন তিনি যে কথাগুলো বলেছেন, আর এখন যাদের সঙ্গে বন্ধুত্ব আছে সেখানে আগের যারা ছিলেন তারা শত্রু হতে যেতে পারেন। আবার এখন যেখানে এসেছেন, এখানে তিনি যদি তার কাঙ্ক্ষিত সে সম্মান, মর্যাদা, এটা তিনি না পেয়ে যদি তিনি পূর্বের অবস্থায় ফিরে যেতে চান, তাহলে বর্তমান যারা বন্ধু তারা তো তাকে ছাড়বেন না, এটা স্বাভাবিক। 2 নম্বর হলো যে নুরু তো প্রথম দিন থেকেই, একেবারে ফ্রম ফার্স্ট ডে ইউনিভার্সিটি রাজনীতির, সেখানে বহু মানুষ তাকে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, সমর্থন দিয়ে। এমন কোনো মানুষ নেই, সবসময় তার ভিতরে সেই বিনম্রতা ছিল। এখনকার সেই অ্যারোগেন্সি তো প্রথম দিকে ছিল না। তো তার সঙ্গে সব মানুষের, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্পর্ক ভালো ছিল, ছাত্রদলের ছিল, শিবিরের ছিল, ওই যে কাজী জাফরুল্লাহ সাহেব থেকে শুরু করে আমেরিকান ডিপ স্টেটের যে ছোটন গ্রুপ তাদের সঙ্গে ছিল, প্রত্যেকটা লোক। কিন্তু সময়ের বিবর্তনে অল্প কিছু মানুষ ছাড়া প্রায় সবার সঙ্গে তার শত্রুতা শুরু হয়ে গেছে এবং সেই শত্রুতা ক্ষেত্র বিশেষে ভয়ঙ্কর। তিনি একটা জোট করেছিলেন, মাহমুদুর রহমান মান্না, আসম আব্দুর রব, জুনায়েদ সাকি, সেই জোটটি ভেঙে গেছে এবং সব মানুষ তার শত্রু হয়ে গেছে। তারপর রেজা কিবরিয়ার সাথে তিনি দল করেছিলেন, সেটা ভেঙে গেছে, শত্রু হয়ে গেছে। তার সঙ্গে আরেকজন ভোকাল আছে নাম তারেক, ওই যে আরেকজন কর্নেল, তাদের সাথে শত্রুতা হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন ভিপি ছিলেন, সেই ভিপি হওয়ার পর সঙ্গত কারণে তিনি জামাত এবং শিবিরের সমর্থন পেয়েছিলেন এবং সেখান থেকে তিনি যখন সেই সমর্থনে ভিপি হলেন, জাতীয় নেতা হলেন, গণ অধিকার পরিষদ করলেন, যে আমার সঙ্গত কারণেই নুরুকে আশা করেছিল তাদের বি টিম হয়ে থাকবে, কিন্তু নুরু বি টিম না হয়ে এ টিম হয়ে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠতা তিনি অর্জন করেছেন
এটা জামাতের তো ভালো লাগার কথা নয়। আবার তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠতা অর্জন করে তারেক রহমান সাহেব তাকে পুনর্বাসন করার জন্য বিএনপির জোটের অন্যতম শরিক করার জন্য যত রকম সাহায্য সহযোগিতা সর্বোচ্চ করা দরকার সেটা তিনি করেছেন। কিন্তু শেষমেশ তিনি যখন আবার চরমোনায় জামাতের মঞ্চে গিয়ে উঠেছেন, বিএনপি রাগ হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। আবার তার সঙ্গে যদি এজেন্সিগুলোর আগের থেকে সম্পর্ক থাকে, সেই সম্পর্কের উপর ভিত্তি করে তিনি ইদানিং যে সকল কথাবার্তা বলছেন, সে সকল কথাবার্তা তাদের অপছন্দ হতে পারে। আবার দেখা গেল যে তাদের পক্ষ থেকে যদি কোনো ইতিবাচক কথা তিনি শুনে থাকেন, এর প্রেক্ষিতে অতি সম্প্রতি তিনি হয়তো জেনারেল ওয়াকারুজ্জামান, ক্যান্টনমেন্ট এদের পক্ষে কিছু হালকা কথাবার্তা বলার চেষ্টা করেছেন, যেটা অন্য পক্ষকে রাগান্বিত করতে পারেন। ফলে তার সীমিত সামর্থ্য নিয়ে তিনি যত দরগাতে বাতি জ্বালানোর চেষ্টা করেছেন, সব দরগাতেই তার কিছু না কিছু মানে যাকে বলা হয় ত্রুটি, অসম্পূর্ণতা রয়েছে। এবং সেই অসম্পূর্ণতার প্রেক্ষিতে এখন তার জীবনের উপরে যে আঘাত এসেছে এবং তার রাজনীতিতে ওয়ান ম্যান শো রাজনীতি, এখানে নুরু যদি না থাকে, রাশেদের পক্ষে অন্য যারা আছেন তাদের পক্ষে আসলে এই দলটিকে নিয়ে এগুলো সত্যিকার অর্থে টাফ ব্যাপার। দ্বিতীয়ত হলো, নুরু যদি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আসেন, তাকে এই আঘাতের যে আক্রমণের যে যাকে বলা হয় ভয়, আতঙ্ক তাকে তাড়া করবে। তিনি ইচ্ছা করলেই সামনে এগোতে পারবেন না। 3 নম্বর হলো যে যদি তিনি অসুস্থ হয়ে পড়েন, যাকে বলে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, শারীরিকভাবে ফিজিক্যালি তার যারা ডাক্তার এই মুহূর্তে তাদের কিছু কথাবার্তা শুনে মনে হলো যে তার লং টার্ম চিকিৎসা দরকার, যেটি করার সামর্থ্য তার পরিবারের নেই। রাষ্ট্র এখন তাকে যে অনুকম্পা দেখাচ্ছে আবেগের বশবর্তী, যেটা রাষ্ট্র কন্টিনিউ করবে না। আর তার যদি ভয়েস না থাকে, তাহলে এখন 10 জন লোক তাকে যেভাবে সহযোগিতা করছে সেটাও করবে না। ফলে কি হচ্ছে, তার যে রাজনৈতিক সম্ভাবনা, এটা মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই কাজগুলো যে বা যারাই করুন না কেন, পরিকল্পনা করে, টার্গেট করে, ম্যাটিকুলাসলি তারা সেই কাজ করেছে। এবং রাষ্ট্র যদি সিনসিয়ার হয় এবং এর বিরুদ্ধে যদি অবস্থান নিতে পারে, তাহলে হয়তো আরও অনেক তরুণ যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জীবন, রাজনীতি নিরাপদ থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশঙ্কা এখনো কাটিয়ে উঠতে পারিনি, এটা আপনাদেরকে আমি পরিস্থিতি দেখে ডাক্তারদের সাথে আলোচনা করে এটা আমি পেয়েছি। আর আরও যে মেডিকেল টেকনিক্যাল বিষয়গুলো ডাক্তার রফিক আপনাদের সামনে বলবে। তো আমি শুধু এইটুকু বলবো যে এই পরিবর্তিত পরিস্থিতি 5ই আগস্টের 24-এর পরে নুরুল হক নুরু, তার উপর এই বিভৎস আক্রমণ, পৈশাচিক আক্রমণ হলো কেন? এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়, যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য, এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে, তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত, তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়নটা আপনারা কি বলবেন। ভিপি নুরুল হক নূরের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে বলে জানিয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার তরফ থেকে বলা হয়েছে যে ভিপি নূরকে অতি সত্বর, অতি শীঘ্রই দেশের বাইরে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, এবং যাবতীয় খরচ সরকার বহন করবে। সরকারের তরফ থেকেই ভিপি নূরের সুচিকিৎসা প্রদান করা হবে। এবং প্রধান উপদেষ্টা কামনা করেছে যে অতি শীঘ্রই ভিপি নুরুল হক নূর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবেন। আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই জানাবেন। এবং একটা কথা কি না বললেই নয়, আজকে ভিপি নূরের উপরে যে হামলাটা হয়েছে সেই হামলাটা খুবই দুঃখজনক। এ ধরনের আঘাত না করলেও পারত। এভাবে গরু পেটানো আসলে উচিত হয়নি। এভাবে যে একটা মানুষকে পেটানো সম্ভব। দর্শক শ্রোতা মণ্ডলী, সেনাবাহিনী বা সেনা সদস্য, পুলিশ বাহিনীর সদস্যরা যেভাবে লাঠিচার্জ করেছে ভিপি নুরুল হক নূরের ওপরে, সেটি খুবই অমানবিক ছিল। আপনারা সকলে দেখেছেন। এখন আপনারা আপনাদের মতামতটা, মন্তব্যটা লিখে জানাবেন। ভিপি নূরের ওপরে এই হামলাটা, এই লাঠিচার্জটা কোন কারণে করা হয়েছে আপনারা মনে করেন? অনেকে বলছে ভিপি নূরকে মারার উদ্দেশ্যে, চিরতরে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা ছিল এটি, এবং ওপর মহলের নির্দেশে এটা হয়েছে। আবার অনেকেই বলছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ভিপি নূরকে এভাবে লাঠিচার্জ করে আহত করা হয়েছে। আপনারা জানাবেন আপনাদের কি মনে হয়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিপি নূরের জন্য অবশ্যই আমরা দোয়া করি তিনি যেন পুরোপুরিভাবে সুস্থ স্বাভাবিক হয়ে আবারও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসেন। আল্লাহ হাফেজ।